ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে আমেরিকায় টিকটক নিষিদ্ধ করা হয়েছে। প্রায় ১৭ কোটি আমেরিকান টিকটক এই অ্যাপটা ব্যবহার করেন। তারা এদের মধ্যে একটা বড় অংশই কন্টেন্ট ক্রিয়েটর। এই অ্যাপটা যে বন্ধ করা হলো, এতে করে এই কন্টেন্ট ক্রিয়েটরদের উপর কোনো প্রভাব কি পড়বে না, কি মনে হয়? একটা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে আমেরিকায় ১৭ কোটি এই টিকটকের ইউজার। টিকটক যে কি পরিমাণ জনপ্রিয়, এটা তো একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বা অ্যাপ, যাই বলি না কেন। এবং এটা শর্ট ফর্মের ভিডিও ও মানে এখানে শেয়ার করা যায়। তো টিকটকের জনপ্রিয়তা কোথায়, তার সাথে একটা ছোট্ট পরিসংখ্যান দিলে বোঝা যাবে যে আমেরিকার জনসংখ্যা এই মুহূর্তে হচ্ছে 33.5, মানে যদি বলি 33.5 কোটি। আর এই টিকটকের ইউজার হচ্ছে 17 কোটি। তার মানে হচ্ছে যে আমেরিকায় অর্ধেকের বেশি লোক টিকটক ইউজ করে, মানে ব্যবহারকারীদের সংখ্যা অর্ধেকের, তার জনসংখ্যার অর্ধেকের বেশি। এইরকম একটা প্রচন্ড জনপ্রিয় জিনিস তারা হঠাৎ করে বন্ধ করেননি। অনেক মানে প্রথমে আগে তাদের যে মার্কিন কর্মকর্তা ছিলেন, তারা অভিযোগ তুললেন যে টিকটক ক্রমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে যাচ্ছে। কারণ টিকটক যারা ব্যবহার করেন, সেই টিকটক অ্যাপটা যাদের ফোনে ডাউনলোড করা আছে, তাদের যাবতীয় সব ইনফরমেশন টিকটকের মাধ্যমে টিকটকের যে মাদার কোম্পানি বাইটড্যান্স, যার হেড অফিস ওনাদের দাবি যে চীনে, কিন্তু তারা বলে যে তাদের বাইটড্যান্সের হেড অফিস হচ্ছে সিঙ্গাপুরে। সেসব কোনো কথায় কান না দিয়ে তারা বললেন যে চীনে চলে যাচ্ছে, চীনের কাছে চলে যাচ্ছে। এটা জাতীয় নিরাপত্তার প্রতি একটা বিরাট হুমকি দেখা যাচ্ছে। কিন্তু ইউজাররা অন্য টিকটক কিন্তু তার ইউজারদেরও পয়সা দিয়ে থাকে, যে বিভিন্ন বিজ্ঞাপন থেকে, যেভাবে ঠিক ফেসবুক বা আপনার ইউটিউব থেকেও ইউজাররা অর্থ ইনকাম করেন, ঠিক একইভাবে কিন্তু টিকটক থেকেও করে। তবে সব দেশে হয়তো নেই। যে যে দেশগুলো মানে গ্রাহকরা বা কন্টেন্ট ক্রিয়েটাররা পয়সা পান, তার মধ্যে কিন্তু আমেরিকা একটি। একটি বিষয় আপনাকে একটু থামাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে টিকটকের বিরুদ্ধে তো ব্যক্তিগত গোপন তথ্য চুরির বা যে ব্যক্তিগত গোপন তথ্য হাতিয়ে নেওয়ার একটা অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে ফেসবুক বলি বা ইউটিউব বলি কিংবা এক্স, জিমেইল, আউটলুকের মতো যে অ্যাপগুলো রয়েছে, এরাও তো গ্রাহকদের ব্যক্তিগত তথ্য নিয়ে থাকে। তো সেক্ষেত্রে এদের বিরুদ্ধে কি আমেরিকান প্রশাসন কখনো কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে? প্রথম জিনিস হচ্ছে যে যদি জিনিসটা, এই যে আপনি যদি ফেসবুকের কথা বললেন, আপনি এই গুগলের জিমেল জিমেলের কথা বললেন, বা আউটলুক, মাইক্রোসফটের আউটলুকের কথা বললেন, টুইটার যার এখনকার নাম এক্স, এই ধরনের অনেক কিছু আছে। যদি সেটা মার্কিন কোম্পানি হয় তাহলে আর আপত্তি নেই, কারণ তাদেরকে সব কিছু, সেই তথ্য যদি যায়, সেই তথ্য সবই যাচ্ছে হচ্ছে যে আমেরিকানদের কাছে, সুতরাং আমেরিকান নিরাপত্তা বাহিনীর কাছে, তাদের কাছে, সুতরাং তাদের জন্য কোনো সমস্যার কিছু নেই। কিন্তু আমেরিকান নিরাপত্তা মানে আমেরিকানদের তথ্য যদি অন্য দেশের কাছে যায়, তখনই তারা আতঙ্কিত হয়ে পড়ে। মানে এটার মধ্যে এক ধরনের দ্বিচারিতা কাজ করে, যে এই দ্বিচারিতা তো আসলে ব্যাখ্যা নেই, যে যে বেশি শক্তিশালী সে এটাকে প্রয়োগ করতে পারে। এখন ধরেন যে টিকটকের উপর অনেক কিছু চাপানোর চেষ্টা হয়েছিল, টিকটক মানেনি। আপনি যদি দেখেন যে আপনি যেটা বললেন যে ফেসবুক বা টুইটার দিয়ে আপনি সে আরব স্প্রিং বলেন বা অন্যান্য জায়গার এই যে আন্দোলন, এই আন্দোলনের একটা বড় ঘটনা কিন্তু এসেছিল এই ফেসবুক টুইটারের মাধ্যমে। এবং এদের অনেক ক্ষেত্রে অভিযোগ আছে যে এরা অনেক ক্ষেত্রে ক্ষমতাসীনদের বিরুদ্ধে উস্কানি দেয়। আবার কোনো কোনো দেশে, যেখানে তাদের স্বার্থ, মানে এক এক দেশে এক এক রকম স্বার্থ, যেখানে তার স্বার্থ হচ্ছে যে সরকার যারা ক্ষমতাসীন তাদের সঙ্গে, সেখানে তারা সেই অ্যাকাউন্ট ডাউনলোড মানে বন্ধ করে দেয়, বা অ্যাকাউন্ট সেই পোস্টের কোনো আপনার রিচ দেয় না। উদাহরণস্বরূপ যদি বলি যে যখন গাজা যুদ্ধ হচ্ছিল, গাজায় যখন ইসরায়েলি বাহিনী যখন হচ্ছে তাদের বর্বরতা চালাচ্ছিল, তখন কিন্তু ফিলিস্তিনিদের একটা বড় অংশের অভিযোগ ছিল যে ফিলিস্তিনে যে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেটি ফেসবুক বা এই ধরনের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে শেয়ার করা যাচ্ছে না। হ্যাঁ, একদম। সেই জন্য কিন্তু অনেকেই বিকল্প পন্থা নিচ্ছিলেন। যে আপনি যদি আরবের এই যে ফিলিস্তিনের কথা বলেন, ফিলিস্তিনি সবচেয়ে গাজার যে বর্বরতা, ইসরায়েলি বাহিনীর বর্বরতার, এই বর্বরতার বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি শেয়ার হয়েছে কিন্তু টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে।
টেলিগ্রামের মাধ্যমে কিন্তু সমস্ত এগুলো প্রকাশ্য, যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সমস্ত আরব বিশ্বে যে তরুণ তরুণীরা আছেন তাদের কাছে কিন্তু এই গাজার বর্বরতার চিহ্ন পৌঁছে গেছিল। এবং কিছু ক্ষেত্রে কিন্তু টিকটকও মানে এক্ষেত্রে সাহায্য করেছে, বা বিকল্প আর যে যে এই অ্যাপ আছে তারা সাহায্য করেছে। কিন্তু আপনার ফেসবুক বা ইউটিউব যারা যেগুলোই বলি না কেন, তাদের যখনই দেখেছেন যে আমাদের অভিজ্ঞতাও তাই বলে, যখনই আমরা এই গাজা নিয়ে, গাজার নৃশংসতা নিয়ে, সেখানকার মানুষের দুঃখ কষ্ট নিয়ে যখনই কোনো পোস্ট দেয়, ইভেন আপনি যদি আপনার ব্যক্তিগত ফেসবুকে কোনো পোস্ট দেন, দেখবেন একটাও রিচ হয়নি, কোনোভাবেই আপনি মানে রিচ পাবেন না। কিন্তু যখন অন্য বিষয়ে যাবেন যেটা তাদের স্বার্থের মানে স্বার্থের পরিপূরক বা স্বার্থের পন্থী, সেই বিষয়ে কিন্তু আপনি আপনার রিচ কিন্তু একইভাবে পাবেন। সেক্ষেত্রে টিকটকের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে এবং বলা হচ্ছে যে গুপ্তচর বৃত্তির একটি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল এবং এটা মামলাটা আদালতেও গড়িয়েছিল, তো সেক্ষেত্রে এই যে এই অভিযোগটার পেছনে কি অন্য কোনো কারণ দেখছেন কিনা? একটা হচ্ছে যে টিকটক এতগুলো লোক, 17 কোটি তার ইউজার, 17 কোটি ইউজার মানে হচ্ছে তার বিরাট পরিমাণ ব্যবসা। সে কিন্তু আমেরিকার বাজারে বলা যায় যে হয়তো ফেসবুকের সমান বা তাকে হয়তো কোনো ক্ষেত্রে ছাড়িয়েও দিতে পারে মানে ব্যবসায়। এখন এটা পরিমাণ হয়তো আমার জানা নেই, কিন্তু তার ব্যবসা যে ক্রমেই বাড়ছে, এই যে চাইনিজ অ্যাপগুলোর বিজনেস যে ক্রমেই বেড়ে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দুই যদি বলি যে টিকটকের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে, সেই অভিযোগ কিন্তু 2016 সালে ফেসবুক এবং এক্স এর বিরুদ্ধে ছিল, যেটা টুইটার ছিল সেই সময়, তাদের বিরুদ্ধে ছিল। তাদের বিরুদ্ধে এটা করেছিল যে তাদের একটি ব্রিটিশ কোম্পানি, তারা সেই ডেটা ফেসবুকের কাছ থেকে কিনে রাশিয়ার এবং চীনের মাধ্যমে, মূলত রাশিয়ার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে রাশিয়ার কাছে বিক্রি করেছে আমেরিকানদের ডাটা, আমেরিকান ভোটারদের ডাটা। সেই ডাটা ব্যবহার করে 2016 সালে ম্যানিপুলেট করা হয়েছে এবং 16 সালে এইভাবে ম্যানিপুলেট করে এই ট্রাম্পকে ক্ষমতায় আনা হয়েছে। এটা কিন্তু ফেসবুকের বিরুদ্ধে বিরাট অভিযোগ ছিল এবং এই ফেসবুকের এই জন্য কিন্তু কংগ্রেসও তাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল। একইভাবে কিন্তু আপনি যদি ঠিক উল্টো দিকটা দেখেন, যে টিকটকের যে সিইও, ওনার নাম শৌজি চিউ, ঠিক আছে, এই ওনার যে সিইও রে মার্কিন কংগ্রেসে কিন্তু ডাকা হয়েছিল এবং ওই কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি কি চীনের নাগরিক, তিনি কি চীনের আর্মি সাথে। তিনি বলেন, বাবা আমি সিঙ্গাপুরের নাগরিক, আমার জন্ম সিঙ্গাপুরে, আমি সিঙ্গাপুরের নাগরিক হিসাবে যে কয়দিন সেনাবাহিনীতে কাজ করতে আমি সেই কয়দিন সার্ভিসও দিয়েছি, আর সিঙ্গাপুরের বাইরে আমার কোনো নাগরিকত্ব নেই, আমার কোনো পাসপোর্টও নেই। এত কিছু বলার পরেও কিন্তু তারা কংগ্রেসের সাক্ষ্য, ওনাকে যে পরিবার সব এক একজন তো মানে খুব পোড় খাওয়া কংগ্রেস সদস্য, কংগ্রেস বা মানে সিনেটররা, তারা কিন্তু একের পর এক প্রশ্ন, একটা প্রায় তরুণ একজন সিইও তাকে কিন্তু প্রশ্ন করে যাচ্ছিলেন এবং উনি কিন্তু খুব ঠান্ডা মাথায় এবং এত সুন্দরভাবে তিনি এই পোড় খাওয়া মার্কিন রাজনীতিকদের ফেস করেছিলেন, সেটা কিন্তু পরবর্তীকালে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে ওই সিইওরে তারা কোনোভাবেই আটকাতে পারেননি, যে কোনোভাবেই তাকে বলতে পারেননি যে এটা চীনের। আসলে বাইডেন্স যেটা কোম্পানি, এর কোম্পানির হেড অফিস কিন্তু চীন যখনই দেখেছে যে, বা চীনা উদ্যোক্তা যারা যখনই দেখেছে যে চীনের মধ্যে থাকলে সমস্যা, সঙ্গে সঙ্গে তারা কোম্পানি কিন্তু হয় হংকংয়ে, এখন হংকং না, এখন মূলত তারা সিঙ্গাপুরে সরিয়ে নিয়ে আসে, যে সিঙ্গাপুরের হেডকোয়ার্টার কিন্তু সিঙ্গাপুরে করে। আরেকটা বিষয় যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি টিকটককে সময় দিতে চান। তিনি এটি কেন বলেন? এর মাধ্যমে কি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো বার্তা আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একজন বাস্তববাদী এবং ব্যবসায়ী, ঠিক আছে, যে একটা যে জাতীয় নিরাপত্তা একটা বিশাল শব্দ, এটা শুনলেই কেমন জানি একটা ভয়ের পরিবেশ তৈরি হয় যে জাতীয় নিরাপত্তা, আরে বাবা তাহলে বোধহয় আমি মরে গেলাম। আসলে বিষয়টা মানে এইটা একটা কৃত্রিমভাবে অনেক ক্ষেত্রেই তৈরি করা হয়, একটা কৃত্রিমতার আধারে। এইটা বললে মানুষ কোনো বুঝতেও পারবে না জাতীয় নিরাপত্তা মানে কি। আর কিন্তু ট্রাম্প বুঝেছেন যে যে জিনিসটা এই 17 কোটি ইউজার আছে, মানে দেশের 50% বেশি লোক ব্যবহার করে, যেখান থেকে সাধারণ আমেরিকানরা প্রচুর পয়সা ইনকামও করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ইনকামও করেন, এবং এর বিরুদ্ধে যে পরিমাণ ক্ষোভ উগরে বেরোচ্ছে, সেক্ষেত্রে এই ক্ষোভকে যদি তিনি প্রশমিত করতে পারেন তাহলে এটা তার জন্য লাভ। সেজন্য তিনি কি করেছেন, তিনি বলেছেন যে এই যে ব্যান, মানে প্রথমে এসেছিল যে কংগ্রেসে জাতীয় নিরাপত্তার অজুহাতে কংগ্রেসে একটা বিল পাশ করা হয়, সে বিলে বলা হয়েছিল যে টিকটককে যদি
থাকতে হয় তাহলে তার মেজর শেয়ার বিক্রি করে দিতে হবে আমেরিকান কারোর কাছে। 2 নম্বর হচ্ছে যে তার যে অ্যালগোরিদম যেটার উপর টিকটক চলে সেই অ্যালগোরিদম আমেরিকান নিরাপত্তা বাহিনীকে জানাতে হবে, এবং দুটোই টিকটক অস্বীকার করছে যে দুটোর কোনোটাই তারা করবে না, তাতে না হয়ে গেলে না চলবে। আপনি যদি দেখেন যে এই টিকটক ব্যান হওয়ার কথা কিন্তু এই মানে 19 তারিখের পর থেকে, মানে আগামীকাল সোমবার থেকে, কিন্তু তার আগেই বন্ধ করে দিয়েছে। এখন যারা আমেরিকান ইউজার আছে, আমেরিকান ইউজার যারা টিকটক অ্যাপে ঢুকলেই টিকটকের পক্ষ থেকে একটা খুব সুন্দর পুরো ইয়েটা ব্ল্যাক, এবং সেখানে লেখা আছে যে টিকটক ইজ নট অ্যাভেলেবল রাইট, সরি টিকটক ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। তারা সরি, প্রথম শব্দটি হচ্ছে সরি, তার দুঃখ প্রকাশ করেছে, এবং টিকটক যে অ্যাভেলেবল না সেটা, সেই বার্তাটা তারা জানিয়ে দিচ্ছে। ট্রাম্প এইটাকে 90 দিন বাড়াতে চান, যে আরো 90 দিন টিকটক চলবে, এবং এর মধ্যে কোনো একটা প্যাচ আপ আসা যায় কিনা বা কোনো ধরনের কিছু করা যায় কিনা সেইটা। একটা হচ্ছে যে টিকটকের সঙ্গে পারার মতো ক্ষমতা এই মুহূর্তে আমেরিকানদের আছে কিনা, কারণ পদে পদে যদি আমি আমার কথার বরখেলাপ করি, আমি এই ফেসবুকের ক্ষেত্রে যেটা করছি, এক্স এর ক্ষেত্রে যেটা করছি, এক্সে তো আপনার যে এলন মাস্ক, তিনি তার মতো করে ইচ্ছা মতো করেছে, কই কে আমেরিকানরা কেউ তো কিচ্ছু বলে না, কোনো হস্তক্ষেপ নেই। সেক্ষেত্রে টিকটকের ক্ষেত্রে কেন? এই টিকটকের ক্ষেত্রে প্রতিবাদে আমেরিকানরাই প্রতিবাদ করছে। আমেরিকানরা যে ওদের আরেকটা চাইনিজ অ্যাপ যে রেড নোট, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম যে সেক্ষেত্রে আমেরিকানদের সামনে আসলে বিকল্প কি? না আমেরিকানরা তো কোনো কিছু করেনি। তারা, আপনি রেড নোট দেখেন, রেড নোটে গত কয়েকদিনে 32 লাখ অ্যাকাউন্ট খুলে সেখানে থেকে এই টিকটক বন্ধের প্রতিবাদ করা হয়েছে। আপনি যদি এক্সে দেখেন, আমি ফেসবুক বা ইয়ের কথা বলতে পারবো না, কিন্তু আপনি যদি এক্সে ঢোকেন এবং এক্সে যদি টুইটার ব্যান ইন ইউএস এরকম জাতীয় কিছু লিখে যদি দেখেন, আপনি দেখবেন যে মানুষ নানাভাবে এর বিরোধিতা করছে, এবং আমেরিকান সবগুলো আমেরিকান টিকটক। আপনি দেখেন ওরা একইভাবে, আপনি চাইনিজ অ্যাপ, ই কমার্স অ্যাপ আছে, একটা হচ্ছে যে বিউটিফিকেশনের অ্যাপ আছে যে টেমু, শিনবে, এগুলোর জনপ্রিয়তাও কিন্তু ক্রমে বাড়ছে। ফলে আমেরিকা, আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে টিকটকের ক্ষেত্রে এই অ্যাপগুলোর নাম, যে আমেরিকা যত আটকানোর চেষ্টা করছে এই চাইনিজ অ্যাপগুলো কিন্তু বিভিন্নভাবে, আর এরা চাইনিজ অ্যাপ বলাটাও মানে কতটা সঙ্গত সেটা তো, একজন চীনের একজন মানুষ বা চীনা বংশোদ্ভূত, তিনি হতে পারেন যে সিঙ্গাপুরের নাগরিক, তিনি হতে পারেন অন্য কোনো দেশের নাগরিক, এমনকি আমেরিকান এই মার্কিন নাগরিক হতে পারেন চীনা বংশোদ্ভূত, তারা তাদের জিনিসকেও তারা সন্দেহের তালিকায় রাখছেন। মানে সন্দেহ করলে এখন যে চীনের নাম শুনলেই বোঝা যাচ্ছে যে আপনার চীনের ছায়াকেও আমেরিকা সন্দেহ করতে শুরু করেছে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই টিকটকের ঘটনা প্রমাণ করে যে শেষ পর্যন্ত কিন্তু তারা পেরে উঠছে। সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার কাছ থেকে জানলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথে থাকুন।